নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ একটা ক্রাইমের গল্প বলব। কী ধরনের অপরাধ সংগঠিত হয় এবং সেখানে পুলিশের কী ভূমিকা। ঘটনাটা বছর তিনেক আগে 2023 সালের ঘটনা। নদিয়ার মুরুটিয়া থানা এলাকায় এক অভিযুক্ত মাদক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকে বলে অভিযুক্ত। তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে, তাকে পুলিশ ধরতে পারছে না। এইবারে একদিন রাত্রিবেলায় পুলিশ গিয়ে তার বাড়িতে তল্লাশি করে, তাকে ডাপে তার দাদাকে তুলে নিয়ে আসে। পরের দিন সকালবেলায় খোঁজ দেখা যায় যে স্থানীয় একটা বাঁশবাগানে তার দেহ পড়ে রয়েছে, দেহে আঘাতের চিহ্ন। পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এই নিয়ে হইচই শুরু হতেই সেদিন পরবর্তীতে এটা জানা যায়, সেদিন ভোরবেলায় সেই এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা খুন হয়। সেই খুনের ঘটনায় এই যে মারা গেল শওকত মণ্ডল নামে একজন, তার বাড়ির সবাইকে অভিযুক্ত করে দেয়। তার স্ত্রী, তার ভাইয়ের স্ত্রী, তার ভাই, সবাইকে পুলিশ অভিযুক্ত করে দেয়। এইবারে সেই ঘটনায় কেন অভিযুক্ত করা হয় না, এরা এই মৃত্যুটা নিয়ে পুলিশের বিরুদ্ধে খুব ক্ষোভ বিক্ষোভ করছিল, মানে পুলিশের বিরুদ্ধে থানার সামনে গিয়েছিল বিক্ষোভ করতে, সবাইকে অভিযুক্ত করে দিল। এইবারে পুলিশ একে একে এদেরকে গ্রেপ্তার করছে, অথচ পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো, সেই ঘটনায় তাদের কোনো অভিযোগ নেওয়া হয়নি। এটা হলো এই পরিবারের অভিযোগ ছিল। হাইকোর্টে মামলা হয়। প্রথমে হয় এই যে শওকত মণ্ডলকে পুলিশ পিটিয়ে মেরেছে নিজের হেফাজতে, এইটা হয়। এর কিছুদিন পরে যখন এরা জানতে পারে, তখন এই শওকতের স্ত্রী তিনি আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেই মামলায় যাবতীয় ঘটনা তুলে ধরা হয়, যে তার আগের ঘটনা, অর্থাৎ এই যে ভদ্রলোকের খুন হয় এবং সেই রাতে কীভাবে বাধা দেওয়া হয়, তারপর পুলিশের অত্যাচার, এবং পুলিশ সেই রাতেই একটা 20 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটলো, যে ঘটনায় এদের নামে এফআইআর করা হয়। ডিভিশন বেঞ্চ আগাম জামিন মামলায় তাদের জামিন দিয়ে দিল, এবং ঘটনা পরম্পরা এবং দুটো ঘটনার যোগসূত্র দেখে ডিভিশন বেঞ্চের কাছে স্পষ্ট ধারণা হয় যে পুলিশ একেবারেই ফাঁসিয়ে দেওয়ার জন্য এদেরকে এই করেছে। সরাসরি ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত নির্দেশ দিয়ে দেয়। সেই সিবিআই তদন্ত নির্দেশ রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখে, কেননা ঘটনা পরম্পরায় দুটো ঘটনার মধ্যে যথেষ্ট যোগসূত্র আছে বলে সুপ্রিম কোর্টও রায় দেয়। এখন সিবিআই সেই তদন্ত চলছে। অন্যদিকে মূল যে শওকত মণ্ডলের যে মৃত্যু ঘিরে যে এই যে মানে গোলমাল বা তাদের যে অন্য ঘটনার সিবিআই তদন্ত, প্রথম ঘটনার মামলাটা এখনও চলছিল। আজকে বহুদিন পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কলকাতা হাইকোর্টে মামলাটা ওঠে। বিচারপতি প্রাথমিক যা নথি রয়েছে, সব নথি এবং বিভিন্ন কোর্টের রায় দেখে বিচারপতিও নিশ্চিত যে দুটো ঘটনার মধ্যে যোগ রয়েছে। কিন্তু এখানে বিচারপতি ঘোষের ব্যক্তিগত মতামত যে এই মামলায় সিবিআই খুব বেশি কিছু করবে বলে আমার বিশ্বাস নেই, কিন্তু দুটো ঘটনার মধ্যে যোগাযোগ স্পষ্ট। বিভিন্ন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, সুপ্রিম কোর্টের রায়, সব মিলিয়ে এটা স্পষ্ট যে এই ঘটনার সঙ্গে ওই যে ঘটনার সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, এই দুটো যথেষ্ট যোগসূত্র রয়েছে। ফলে কোর্ট মনে করছে যেহেতু দুটো একই ঘটনার সঙ্গে লিঙ্ক রয়েছে, ফলে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একাধিক মামলার রেফারেন্স অনুযায়ী যে সিবিআই তদন্ত দেওয়া ছাড়া আমার কোনো গতি নেই। কিন্তু তারপরেও কোর্টের বক্তব্য যে রাজ্য সরকার যখন আপত্তি করছে, আমি একবার তাদের সুযোগ দিতে চাইছি, তারা আমাকে ব্যাখ্যা দিয়ে বোঝাক যে কেন এই মামলায় আমি সিবিআই তদন্ত দেবো না। আমি যদি স্যাটিসফাই না হই, তাহলে আমাকে সিবিআই তদন্ত দিতে হবে, বিকজ যে হাইকোর্ট যে সিবিআই তদন্ত দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট আপিল করেছে। বিষয়টা হচ্ছে এই মামলায় একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ, অথচ এখনও পর্যন্ত সেই ঘটনায় কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি বলেই ওই পরিবারের তরফে আইনজীবীরা আজকে কিন্তু অভিযোগ করেছেন। ফলে এই একটা ক্রাইম শুধু নয়, ক্রাইমের মধ্যে পুলিশের তো কিছু ভূমিকা ছিল, এটা
মানে সহজভাবে দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে এই যে কোনো পদক্ষেপ না করা, এইটা কত বড় অপরাধকে প্রশ্রয় দেওয়া, সেইটা কিন্তু আবার কিন্তু এই ঘটনায় সামনে চলে এলো। কারণ এই ঘটনায় পরিষ্কারভাবে স্পষ্ট এবং তারা নির্দিষ্ট অফিসারদের নাম করেও অভিযোগ করেছে এফআইআরে, যে এই পুলিশ অফিসার, এই কনস্টেবল, এরা এরা এদের তুলে নিয়ে গেছে এবং তারপরে মারধরের ঘটনা। আজকে থানার আইসির হয়ে এক অফিসার দাঁড়িয়ে, আইনজীবী দাঁড়িয়েছিলেন, তার বক্তব্য হচ্ছে যে আমার মক্কেল কোনো দোষ নেই, কারণ তিনি সেদিনকে ঘটনাস্থলেই ছিলেন না। যার শুনে বিচারপতি কটাক্ষ করছেন, হ্যাঁ সব থানার আইসি এবং ওসিরাই হচ্ছে মানে কিছু জানে না, ইনোসেন্ট, তারা সবচেয়ে বেশি ইনোসেন্ট। তিনি মজা করেই কটাক্ষ করেই বলেছেন। কিন্তু এই ঘটনাটা কেন বললাম, কারণ হচ্ছে পুলিশের বিরুদ্ধে বহু বহু অভিযোগ এবং এই ধরনের অভিযোগ, তারপরেও কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত হয়নি, যা অনেক আগেই হওয়া উচিত ছিল বলে মনে করছেন আইনজীবীরাই। ধন্যবাদ।